আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমরা একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন। কথাটা কি? কথাটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এক কুতুবের জন্ম হয়েছে, নতুন কুতুব, যারা তাদের বক্তব্যের মাধ্যমে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। আমরা সেটা দেখতে পেয়েছি গত 7 মাস ধরে এই জিনিসটা চলতেছে। আর আমরা দেখেছি নানা রকমের কুতুব তো আছে, আমাদের ফ্রান্সে আছে, নিউ ইয়র্কে আছে, নানা রকমভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যারা যার যার যে এজেন্ডাগুলো সেই এজেন্ডাগুলোকে জনগণের মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছে এবং দেশকে নানা রকম বিভ্রান্তিমূলক পথে নিয়ে যেতে চাচ্ছে। সেনা প্রধানকে নিয়ে আমরা দেখতে পেয়েছি তু 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 নানা রকমের বাণী তো আমরা দেখেছি, যেখানে সেনা প্রধান বাংলাদেশের গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য 5ই আগস্ট শক্তিশালী ভূমিকা পালন করেছেন। তারপরে থেকে 7 মাস ধরে সেনাবাহিনী বাংলাদেশের কল্যাণে কাজ করে যাচ্ছে, মাঠে ঘাটে পথে প্রান্তরে, এবং যেখানে তিনি বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনী একটা ভাষণ দিয়েছে। তার যে অধীনস্থ অফিসাররা আছেন বা জওয়ানরা আছেন, তাদেরকে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য, অস্থিতিশীল পরিস্থিতি থেকে দূরে রাখার জন্যে নানা রকমের দিক নির্দেশনী ভাষণ দিচ্ছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি কুতুবরা কী করছে, নানা রকমের নৈরাজ্যমূলক জিনিসপত্রগুলো বাংলাদেশের সমাজে ছড়িয়ে দিচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা সেনাপ্রধানের গতকালকের যে সেনানিবাসে অফিসারদের উদ্দেশ্যে যে বয়ান দিয়েছেন, সেখান থেকে আমরা মোটামুটি এখন এই জিনিসটা বলতে পারি যে বাংলাদেশ এখন নির্বাচনী পথে হাঁটা শুরু করবে। কারণ বাংলাদেশের বর্তমানের যে রাজনীতির যে স্ট্রাকচার, সেখানে সেনাবাহিনী হচ্ছে গিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শক্তির যে স্ট্রাকচার, সেনাবাহিনী সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেনাপ্রধান তার বাহিনীকে গণতান্ত্রিক পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্যে এই যে তারা যে নানা রকমের ইন্ধন দিচ্ছে, সেই ইন্ধনে তাদের জ্ঞান গরিমা বিচক্ষণতা না হারানোর জন্য বরং স্থিতিশীল বাংলাদেশের লক্ষ্যে কাজ করার জন্য তিনি তার বাহিনীকে উদ্বুদ্ধ করেছেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তার লক্ষ্যচ্যুত হচ্ছে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার লক্ষ্যচ্যুত হচ্ছে না, বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠী আমাদের মতো যারা বাংলাদেশকে স্থিতিশীল হিসেবে দেখতে চায় তারা লক্ষ্যচ্যুত হচ্ছে না। সুতরাং আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশ গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য তার যেই সামনে যে বড় একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের দিকে তারা সফল হবে এবং ডিসেম্বরের মধ্যে একটা গণতান্ত্রিক নির্বাচন হয়ে বাংলাদেশ স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে। এখানে আমাদের আর কোনো সন্দেহ তেমন করে নাই। কারণ বাংলাদেশ সেনাবাহিনী অস্থিতিশীল পথে যত কিছু আসবে সেগুলোকে প্রতিরোধ করবে, বাংলাদেশের জনগোষ্ঠী প্রতিরোধ করবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিরোধ করবে। তাহলে আছে কি? যারা আছে তারা সুযোগ সন্ধানী, তাদেরকে আমরা প্রতিরোধ করার জন্য বাংলা মায়ের যে সূর্য সন্তান যারা আছে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা আমাদের মতো যারা, তারা সদা জাগ্রত আছে। আমরা একটা জিনিস দেখেছি, কি দেখেছি? আমরা দেখেছি হান্নান মার খেয়েছে, কিন্তু সার্জিস আলম কিন্তু তার গন্তব্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার গন্তব্যটা কি? তার গন্তব্যটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করা। আমরা কি দেখেছি গত জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে তার আগে তার ভিডিওগুলোতে আমরা দেখেছি সে মোটামুটি একটা ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করেছে। তার পরিবারের সবাই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে খুব ভালো একটা ভূমিকা রাখতে, এবং সেও কি হচ্ছে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগের সে বড় একটা পজিশন হোল্ড করতে, এবং তারপরে সে তার কালার চেঞ্জ করে মোটামুটি টাকা পয়সা অর্থবিত্ত নানা কিছু সে অর্জন করেছে এবং বেকার জীবন থেকে সে মোটামুটি এখন 1000 কোটি টাকার মালিক। তেমনই লোকজন বলা বলি করছে, 7 মাসে যদি 1000 কোটি টাকার মালিক হওয়া যায়, তাহলে 5 বছরে কত কোটি টাকার মালিক হওয়া যাবে? বেকার জীবন থেকে যদি এরকম হওয়া যায়, 70 টাকা নিয়ে যেই ছেলে তার জীবন তার দিন পাত করতে পারতো না, সেই ছেলে এখন
আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করে, সেনা প্রধানের প্যারালাল হয়ে একটা স্লোগান দেওয়ার চেষ্টা করে, হাসনাত না, সেনাপ্রধানের নাম কি, আমি তো সেটাই ভুলে গেলাম, হাসনাত না ওয়াকার, ওয়াকার ওয়াকার, অথবা হাসনাত না ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, এরকম একটা স্লোগান দিতে দিয়ে দিয়ে বেড়াচ্ছে। সুতরাং আমরা যে কথাটা বলতে চাচ্ছি, রাজনীতি, সংস্কার, বাংলাদেশের সংগঠন গঠনমূলক, এরকম অনেক কিছু নিয়ে এসে কী করছে, মানুষ তার আখের গুছিয়ে নিচ্ছে। এবং গত 7 মাসে বাংলাদেশের সমাজে আমার মনে হয় একটা খবর দেখেছিলাম, মোটামুটি 5,000-এর মতো নতুন কোটিপতি বা এরকম লোক আর্থিক চ্যানেলে বাংলাদেশ ব্যাংকের মধ্য দিয়ে বাংলাদেশের সমাজে আবির্ভাব হয়েছে। সেটা কারা? সেটা হচ্ছে ক্ষমতার নতুন বন্দোবস্তুর ফলে যারা কি হয়েছে, ক্ষমতায়িত হয়েছে তারা। চিটাংয়ের কি একজন আছে, চিটাং বন্দর নিয়ে কাজ করে, রাফিনা কি নাম, হান্নান মাসুদ, তারপরে এদিকে আমাদের সার্জিস, এদিকে আমাদের আবদুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, এদের কথা তো আমরা হরহামেশাই দেখতে পাই। নানা রকমের মব বাণিজ্য, নানা রকমের বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, এগুলো তারা করেই বেড়াচ্ছে। নির্বাচনকে যত পিছিয়ে দেওয়া যাবে তত তাদের সুবিধা হবে, তত তাদের নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, তাদের অর্থনৈতিক যে উন্নতি, সেগুলো অহরহ উন্নতি হতে থাকবে। সুতরাং সেজন্য তারা কি করছে, নানা রকমের অনৈতিক চেষ্টা করে যাচ্ছে। সো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন, তার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে আজ সন্ধ্যা 7টায় একটা ভাষণ দিবেন। তিনি চায়নার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। সেখানে হয়তো বা তিস্তা চুক্তি হবে, এবং তিস্তা চুক্তি যেহেতু চায়নার খুব বড় একটা ডিজায়ারেবল প্রজেক্ট, যে প্রজেক্টটা চায়না পেতে চাচ্ছে, এবং যে প্রজেক্টের সাথে বাংলাদেশ এবং চায়না এবং ভারতের জিও পলিটিক্স অনেক বেশিভাবে জড়িত, এবং যে প্রজেক্টটা চায়নাকে দিলে চায়না জিও পলিটিক্যালি অনেক বেশি এগিয়ে যাবে, সেই প্রজেক্টটা যদি চায়নাকে দেওয়া হয়, সেক্ষেত্রে বাংলাদেশকে চায়না হয়তো বা অনেক বড় একটা আর্থিক প্যাকেজ দিতে পারে। যেই প্যাকেজের কথা আমরা হাসিনার যেই চায়না যে ভ্রমণের কথা ছিল, চায়নার যে সফরটা ছিল, সেই সফরে আমরা শুনেছিলাম। কিন্তু তিস্তা প্রজেক্ট থেকে হাসিনা বের হয়ে যাওয়ার পরে চায়না হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমরা দেখতে পেয়েছি হাসিনা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা থেকে কি হয়ে যায়, বিতাড়িত হয়। সুতরাং চায়নার দিকে বাংলাদেশের এই যে নতুন অ্যালাইনমেন্ট হচ্ছে নানা রকম কার্যক্রমের, জিওপলিটিক্যালি বাংলাদেশ যে চায়নার দিকে ঝুঁকে যাচ্ছে, এটার একটা রিস্কও আছে, আবার রিওয়ার্ডও আছে। এখন ডিপেন্ড করছে বাংলাদেশ রিওয়ার্ডটা কীভাবে নিতে পারে, বাংলাদেশ রিওয়ার্ডটা বার্গেইনটা কীভাবে ইউজ করতে পারে। চায়নার সাথে গেলে বাংলাদেশ যদি চায়না থেকে নানা রকমের আর্থিক সুযোগ সুবিধা পায়, বাংলাদেশকে যদি চায়না উন্নতির পথে নতুন একটা মই আমাদেরকে দিয়ে দেয়, এবং যেই মই দিয়ে আমরা হয়তো আরও কিছু অতিক্রম করতে পারি, তাহলে বাংলাদেশের জন্য সেটা ভালো। কিন্তু এখানে হুমকি যেটা, সেটা হচ্ছে গিয়ে ভারত এবং ইউএসএ। আমরা দেখেছি ইউএসএর যে হাওয়াইয়ের যে আমেরিকান বেজ আছে, যে কমান্ডটা আছে প্যাসিফিক কমান্ড, সেই কমান্ডের সহকারী প্রধান বাংলাদেশ ভ্রমণ করতে আসছেন। বাংলাদেশের দ্বিপাক্ষিক যে নেগোসিয়েশনগুলো, সেই নেগোসিয়েশনগুলো গত 2 দিন ধরে বাংলাদেশের মধ্যে চলমান আছে। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে গতকালকে তাদের একটা বাংলাদেশ যে আমেরিকান এম্বাসি আছে তাদের মধ্য দিয়ে একটা আলোচনা হয়েছে, এবং আজকে হয়তো বা যে নৌ কমান্ডের মানে সেনাবাহিনীর মেরিন কমান্ড মানে ইউএসের যে নেভাল কমান্ডের যে ডেপুটি ইনচার্জ, তিনি বাংলাদেশে এসেছেন এবং সম্ভবত একদিনের সফরে থাকবেন, তিনি আজকে আবার চলে যাবেন। সুতরাং এই সময়ে তারা তাদের যে ক্রিটিক্যাল যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো নিয়ে ডিসকাস করবেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দিন দিন জিও পলিটিক্যালি কী হয়ে যাচ্ছে, মোটামুটি একটু ইম্পর্টেন্স পাচ্ছে। এদিকে আবার আরাকানকে নিয়ে বাংলাদেশ, যেহেতু আরাকানের সাথে যেই ল্যান্ড যেই যোগাযোগ ব্যবস্থা, সেটা বাংলাদেশ ছাড়া আর কারোর সাথে নাই। সুতরাং বাংলাদেশ এখানেও কী হয়ে যাচ্ছে, জিও পলিটিক্যালি অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে
জাতিসংঘ $100 কোটি একটা সাহায্যের জন্য তহবিল গঠন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং সব দিক বিবেচনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জিও পলিটিক্যাল একটা ইম্পর্টেন্স দিন দিন পেয়ে যাচ্ছে, এবং সেটা বাংলাদেশের পক্ষে যাবে না বিপক্ষে যাবে সেটা সামনের দিনগুলোতে দিন দিন পরিষ্কার হবে। বাংলাদেশের সেজন্য কি লাগবে? একটা যোগ্য নেতৃত্বের দরকার ছিল, একটা কঠিন নেতৃত্বের দরকার ছিল, যারা ডিসিসিভ অ্যাকশান নিতে পারে। আমরা আমাদের ইউনূস সরকারের কাছে সেরকম ডিসিসিভ কোনো কিছু দেখতে পাই না। আমরা দেখতে পাই তাদের মধ্যে কোনো রকম নেতৃত্ব কিছু না থাকা, চলছে গাড়ি যাত্রাবাড়ি টাইপের। এখন আরেকটা ইস্যু নিয়ে কথা বলি। হান্নান মার খাইলো কিন্তু সার্জিস চইলা গেল। হান্নান তাদের যে সন্দ্বীপ সেখানে যাওয়ার পথে সে পত্রপত্রিকার মধ্য দিয়ে যে খবরটা আসছে যে বিএনপির কোনো এক গ্রুপের কাছ থেকে মার খেয়েছে। অন্যদিকে সার্জিস আলম 135টা বিলাসবহুল গাড়ি নিয়ে শোভাযাত্রা করে এয়ারপোর্টের মধ্যে উড়োজাহাজে উড়ে গিয়ে একেবারে রাজপুত্রের মতো করে পুরো পুরো পঞ্চগড় নীলপামারি একেবারে মানে একটা বিশাল শোডাউন দিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি সে নির্বাচনে যাবে এবং নির্বাচনে গিয়ে সে তার এলাকায় একটা ভাষণ দিয়েছে। ভাষণে সে কি বলেছে? মার্কা বা অন্য কিছু না দেখে ভোট না দিয়ে জনগণকে দেখে, মানে তার যোগ্যতাকে দেখে ভোট দিতে হবে। হাসনাতের কী যোগ্যতা আছে, সেই যে গাড়ির শোডাউনগুলো সেটা কিভাবে করেছে, টাকা পয়সার যে লুটপাট করেছে সেই লুটপাট তার ভুলগুলোকে ধরিয়ে দিতে বলেছে। ভুলগুলা আমাদের অনেকেই নানাভাবে ধরিয়ে দিয়েছে, আপনারাও ধরিয়ে দিয়ে। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে এই যে আর্থিক অনিয়মগুলো যে তারা গত 7 মাস ধরে করেছে, আমরা সেগুলো নিন্দা জানাই। সেনাপ্রধান গতকালকে যে সেনা অফিসারদের উদ্দেশ্যে যে একটা দিক নির্দেশনী ভাষণ দিয়েছেন, তাদেরকে তিনি ধৈর্য, স্থিরতা এবং চিন্তা ভাবনা করে তাদের কমান্ড চালিয়ে যাওয়ার জন্য বলেছেন। কোথাও যাওয়ার আগে তারা কি করবেন এবং সেই পথে ডিসিসিভ থাকার জন্য বলেছেন। খুব ভালো একটা কথা বলেছেন, আমরা সেটাই দেখতে পাই। আমি সেজন্যই গত অনেক দিন ধরে সেনাপ্রধানের হয়ে কথাবার্তা বলছি। আমার কাছে মনে হয় হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট জেনারেল দ্যাট উই হ্যাড ইভার হ্যাড। নুরুদ্দিনকে তিনি তার কি করেন, তিনি তার একটা আইডল হিসাবে মনে করেন। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হাউ গুড হি ইজ অ্যাজ এ জেনারেল, অ্যাজ এ লিডার। আপনারা দেখতে পেয়েছেন যে গত 3-4 দিন ধরে আমি সেনাপ্রধানের পক্ষ হয়ে নানা রকমের কথাবার্তা বলেছি। কেন বাংলাদেশের পক্ষ হয়ে আমরা কথা বলি, বাংলাদেশের জন্য আমরা কথা বলি। আপনারা দেখেছেন বিএনপির সংগ্রামীর সময় আমরা বিএনপির হয়ে কথা বলতে। আপনারা দেখেছেন ছাত্রদের কোটা আন্দোলনের সময় আমাদেরকে ছাত্রদের হয়ে কথা বলতে। আপনারা দেখেছেন ইউনূসের সংগ্রামীর সময় ইউনূসের হয়ে আমাদের কথা বলতে। আপনারা দেখেছেন ইউনূস যখন উল্টাপাল্টা কাজ করা শুরু করছে, আমরা ইউনূসের উপর থেকে আমাদের সাপোর্টটা মোটামুটি তুলে নিয়ে ইউনূসের বিরুদ্ধে কথা বলতে আপনারা দেখেছেন সেনাপ্রধানের হয়ে আমাদের এখন সেনাপ্রধানকে সাপোর্ট দিতে আমরা দেখেছেন। আমরা সব সময় সত্য সুন্দরের পক্ষে আছি, আমরা সব সময় বাংলাদেশের পক্ষে আছি। আপনাদের কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন। সত্য সুন্দরের সাথে থাকেন, ভালোর সাথে থাকেন, ছোট ছোট ভালো কাজ করতে থাকেন। অনেক ভালো কাজ এগুলো যোগ হতে হতে বড় হয়ে যাবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে, সমাজটা এগিয়ে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।